স্যার, আপনাকে সংবাদ আবির্ভাবে স্বাগত এবং ক্যালপলেও স্বাগত। আমাদের প্রথম প্রশ্ন, আপনি তো প্রায় 5 বছর ধরে ভারতবর্ষে আছেন। 1 বছর। 1 বছর ধরে ভারতবর্ষে আছেন, তো এই পরিস্থিতিতে আপনার কি একটা শোনা যাচ্ছে যে আপনার এগেইনস্টে ফাইন করা হয়েছে, সেটা যদি একটু খুলে বলেন। আচ্ছা দেখুন, আমার ভিসা আছে 5 বছরের। ভিসাটা দিয়েছে কি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন ঢাকা। ওরা ওখানে হাই কমিশনার আছে, হাই কমিশন থেকে আমি 5 বছরের ভিসা, আমার ওয়াইফ 5 বছরের ভিসা আসছে। কিসের জন্য? আমি অসুস্থ, আমি হসপিটালে, এইমস হসপিটালে ভর্তি আছি, SSKM-এ ভর্তি আছি, 2 জায়গায়। তারপরে গেলাম এখানে যেতে হচ্ছে না, তারপরে গেলাম ব্যাঙ্গালোরে আবার অসুস্থ, সেখানে ডাক্তার দেখালাম। এগুলো করতে করতে আমার 3 মাস পারিয়ে গেছে। একটা নিয়ম করেছে, আমার 5 বছরের ভিসা থাকলেও আমি 3 মাসের মধ্যে একবার, 90 দিনের মধ্যে একবার বাংলাদেশ অথবা কোনো জায়গায় যেয়ে ঘুরে আসতে হবে। সেইটা আমার হয়নি। সেইটা না হওয়ার কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া FRRO আমাকে ফাইন করে দিয়েছে 1 লক্ষ, আর আমার ওয়াইফকে করেছে 1 লক্ষ। আর কারণটা হচ্ছে কি, আপনি যে যেতে পারেননি কেন? বাংলাদেশের যে পরিস্থিতি, কারণটা কি আপনি যেতে পারেননি কেন? একটা কারণ হলো আমি অসুস্থ, আমি হসপিটালে আছি। আর একটা মনের মধ্যে একটু ভয়ও ছিল যে আমি যদি ওখানে যাই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। কিন্তু আমি যেহেতু মানবাধিকার কর্মী, আমি মানবাধিকার করি, আমি মানবাধিকারের সভাপতি বাংলাদেশে। আমি হিউম্যান রাইটস ফর মাইনরিটি বলতে হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, আদিবাসী, এরা সব মাইনরিটি ওখানে, ওদের জন্য আমি কাজ করি। আমি যেহেতু কাজ করি, আমাকে অনেকে খুব পছন্দ করে বাংলাদেশে, আবার অনেকে আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। এরকম অনেক ইতিহাস আছে। স্যার, এইখানেই প্রশ্ন, বাংলাদেশে হচ্ছেটা কি, যেখানে হিন্দুদের একের পর এক নিধন করা হচ্ছে, একের পর এক মানুষকে মারা হচ্ছে। এই কিছুদিন আগে একটা মেয়ে, 12 বছরের মেয়ে, তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার আগে আমরা দেখলাম দীপু দাসকে, তার মানে অজস্র ঘটনা ঘটছে। অটো চালককে মারছে, কাউকে জ্বলন্ত পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। মানে আপনারা যদি হিউম্যান রাইটসের মানুষ হয়ে যদি ভয় পান, তাহলে বাংলাদেশে হচ্ছেটা কি? আমরা তো সোচ্চার এই ব্যাপারে। কেন সোচ্চার? আমি মানবাধিকার করি, মানবাধিকার আমার অ্যাক্টিভিস্ট আছে বাংলাদেশে, নাহলে 1000 হবে। সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে 64 ডিস্ট্রিক্ট আছে বাংলাদেশ, সেখানে ঘুরে ঘুরে আমরা কাজগুলো করি মানুষের উপকারের স্বার্থে। মানুষকে আইনগত সহযোগিতা করি আমরা বিভিন্নভাবে। মানুষকে যারা কনভার্ট হয়ে যাচ্ছে, জোর করে কনভার্ট করে যাচ্ছে, তাদেরকে ধরে নিয়ে আসি আইনের মাধ্যমে, আমরা কোর্টের মাধ্যমে, আমরা সেগুলোকে নিয়ে আমরা বিচার দিই। কিন্তু বিচারটা হচ্ছে কোথায়? আজকে চিন্ময় প্রভু 1 বছরের ওপর হয়ে গেল জেলে বন্দি আছে, কোনো রকম বিচার হচ্ছে না। সেটা তো আপনারা জানেন, আমি একজন আইনজীবী হিসাবে উনার আইনজীবী ছিলাম, চিন্ময় প্রভুর আইনজীবী ছিলাম। কোর্টে কিভাবে হেনস্থ হলাম আপনারা নিজেরা, আপনাকে মারাত্মকভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে করেছে, এবং সেটা আপনারা ভালো করেই জানেন। শুধু তাই না, আইনজীবীরা হ্যারাসমেন্ট করেছে আপনাকে। আইনজীবীরা আপনাকে হ্যারাস করেছে, অ্যাসল্ট করেছে। আমরা এটা বলেছি, আগেও বলেছি, নতুন করে বলার। কিন্তু আমাকে পুলিশ সেখানে হেল্প করেছে, ওখানকার পুলিশ ডিপার্টমেন্ট আমাকে প্রোটেকশন দিয়েছে, এটা আমি বলতে পারি। দেখুন, শুধু আপনাকে প্রোটেকশন দিলে হবে? আজকে ওখানে মাইনরিটি হিন্দু প্রায় 6% থেকে নেমে গিয়ে কোথায় চলে যাচ্ছে? এই কথাটাই বলতে চেয়েছি। ধরেন আমি একার জন্য নয়, বাংলাদেশের সংখ্যালঘু তো এখানে এখনো প্রায় 2.5 কোটির মতো আছে, 2 কোটি 2.5 কোটির মতো এখন আছে। আমি বাঁচলে হবে না, আমি তো সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই। গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয়, সেখানে যাতে টেরোরিজম না থাকে। আমরা এমন একটা পরিবেশ চাই যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে থাকতে চাই। ফ্রি অ্যান্ড coexistence should be maintained here in our country. এটা আমরা চাচ্ছি, এবং সেটা আশা করি সবাই সহযোগিতা পেলে আমরা আবার করতে পারবো। কিন্তু কোথায় কীর্তন হচ্ছে, কীর্তন করতে দিচ্ছে না। হ্যাঁ, রিসেন্ট যে ঘটনাটা আমার কাছে এখনো আছে, সেই ঘটনাগুলো আমার কাছে। আমি এখান থেকে বসে, কারা করছেন এটা? কারা করছে বাংলাদেশে? কারা করছে? ওই মানে আপনার বাড়ি রাজাকারের বাচ্চারা গুলি করছেন, ওই জিহাদি বাচ্চাগুলি করছেন, সেটাই আপনাকে বলতে বলছি। এখন শুনেন, জিহাদির বাচ্চা হোক বা রাজাকারের বাচ্চা হোক, করছে তো করছে, এটার প্রতিবাদ আমরা করি। যেহেতু মানবাধিকার কর্মী হিসাবে আমাদের মূল দায়িত্ব হলো এটাকে প্রচার করে। না, আমি দেখতে পাচ্ছি আপনার মিস্টার ঘোষ, আপনি একটু বিধ্বস্ত অবস্থায় কথা বলছেন।
স্যার স্যার আমরা প্রেস ক্লাবে দেখলাম একজন ভদ্রলোক যিনি বাংলাদেশ থেকে এসে রয়েছেন, তিনি বলছেন 13 মাস সূর্য ওঠা দেখেনি বাংলাদেশে। ভাবুন, এবং কি বাংলাদেশে মানে প্রেস ক্লাবে, আজকে কলকাতার প্রেস ক্লাবে তিনি কেঁদে ফেলেছেন, রীতিমতো কাঁদছেন, বলছেন যে আমরা বাংলাদেশে যেতে চাই। আমাদের কাছে সেই ফুটেজ আছে, কম করে 10-12 জন মানুষ যারা বাংলাদেশ থেকে সেখানে আছে, আরো অনেক আছে। মানে আমি একটা যাদেরকে আমাদের সন্ধানে আমরা পেয়েছি, যাদেরকে প্রেস ক্লাবে এসে আমরা সরাসরি প্রেস ক্লাবে বসে আমরা ইন্টারভিউ করেছি, বহু প্রেস ছিল আমাদের সাথে। তো সেইখানে মানুষ কাঁদছে, বাংলাদেশে বলছে 13 মাস সূর্য ওঠা দেখেনি, তাহলে কবে সূর্য ওঠা দেখবে? হয় যায়। এটা এই কথাগুলা বাস্তব। আমরা নিজেরা যেহেতু ফ্যাক্ট ফাইন্ডিং করি, সারা বাংলাদেশে ঘুরি, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন মানে থানা আমরা ভ্রমণ করি, নিজেরা যাইয়া দেখি তাদের অবস্থা। কান্না বিজড়িত কণ্ঠে যারা নির্যাতিত নিপীড়িত কথাগুলো আমাদেরকে বলে। এইটা মানবাধিকার কর্মীদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। সেই হিসাবে আমরা পাশে দাঁড়াই বিদায় আমাদের উপরে অনেক শক্তি, মৌলবাদী শক্তি আমি বলবো, তারা আমাদেরকে পছন্দ করে না। ওই স্যার, আমার শেষ প্রশ্ন, ডাক্তার ইউনূস শান্তির পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার, তার পুরস্কার কেড়ে নেওয়ার জন্য আপনাদের কোনো কিছু করেছেন? আপনারা অ্যাপিল করেছেন কোনো রকম? আমরা শুধু ডক্টর ইউনূস নয়, ইউনূসের সঙ্গে যারা এই কাজে লিপ্ত আছে তাদেরকেও আমরা অনুরোধ করব যাতে করে এই সমস্ত কার্যক্রম থেকে, কর্মকাণ্ড থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকেন। না, তার নোবেলটা কি কেড়ে নেওয়া উচিত? তার নোবেলটা কেন কেড়ে নিচ্ছে না, সেই ব্যাপারে কোনো ইয়ে করেছেন? এখন নোবেল যারা দিয়েছে এটা তাদের দায়িত্ব হলো কেড়ে নেবে নাকি রাখবে। এটা এটা কেড়ে নেওয়া তো উচিত। ওনার মতো অযোগ্য লোকদের তো মানে মানে নোবেল প্রাইজ পাওয়া উচিত নয়। এখন ধরেন আমাকে যদি কেউ নোবেল পুরস্কার দেয়, আমি কি কখনো বলবো আমার নোবেলটা কেড়ে নিয়ে যাক? না, আমি ওনাকে চাইবো না। বলছি না, আপনি বলবেন না, জনগণ কিন্তু বলছে। আপনাদের তো বলা উচিত। আজকে ডক্টর ইউনূসের জন্য তো এই অবস্থা, এ তো পরিষ্কার তিনি চাইছেন না কোনোভাবেই। চাইছেন না নিশ্চয়ই, কিন্তু ওনার তো পরিবেশটা এমন হয়ে গেছে এখন, ওনাকে তো সবাই চাচ্ছে, তাহলে আমি কি বলবো? না, ওনাকে চাচ্ছে না, উনি জোর করে আছেন। আইএসআই মেন লোক পাকিস্তান ওকে হেল্প করছেন, পাকিস্তান আমেরিকা করছে। স্যার 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তপনদা, আপনার কাছে আসছি, বলছি যে কি ঘটছে, মানে বাংলাদেশের পরিস্থিতি তো ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন, একটা কথা বলি, গতকাল আমি একটা টিভিতে দেখলাম, আজকেও একটা টিভিতে দেখলাম, বাংলাদেশে মানে টিভি চ্যানেল খুললেই দেখা যায় হয় খুলনা, নাহলে কুমিল্লা, নাহলে ঢাকা, না বরিশাল, না ফরিদপুর, না ময়মনসিংহ বা আপনার দাউদকান্দি, এই ধরনের জায়গায় সমস্ত হিন্দুদের প্রতিদিন তাদেরকে নিধন করছেন, খুন করছেন, খুন। আপনি বলছিলেন মিস্টার ঘোষকে, আমার লানেট এল্ডার ব্রাদারকে বলছিলেন, বাংলাদেশের যে আইজিবি সুপ্রিম কোর্টের, উনি ঠিক পরিষ্কার করে বলতে পারছেন না, কারণ উনি বিধ্বস্ত। কারণ ওনার বিরুদ্ধে যা করেছেন ওখানকার আইনজীবীরা, আমি মনে করি এটা আইনজীবীদের মধ্যে একটা লজ্জা, বিশাল লজ্জা। আর ওখানকার আইনজীবী যারা আছেন তারা মানে সভ্য কিনা অসভ্য সেটা সারা পৃথিবীর মানুষ সেটাকে সোচ্চার হবেন। একটা অসভ্য একটা দেশ, অসভ্য একটা মানে পলিটিক্যাল রাজনীতি ওখানে চলছেন। এই ডাক্তার ইউনূস, ওর কি ক্ষমতা আছে বলুন তো? একটা চোর চট্টগ্রামে চুরি করে ওকে ছোটবেলা পাড়া ছাড়া করেছে, ওর বাপ্পাকে সবাইকে সবাই। আজকে ওই পাড়াটাকে, ওর বাড়িটা জঙ্গলে পরিণত হয়েছে। তা একটা চোর মানে দেশে মানে ও কি করে আসলেন? ও এখন শুনছি জাপানে যাবেন। জাপানে গিয়ে ওনার কি একটু শরীর খারাপ হয়েছেন, এই অজুহাত নিয়ে যেতে চাইছেন। অর্থাৎ এই যে বাংলাদেশে ইলেকশন ঘোষণা হবেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার সম্ভাবনা আছেন, ও যে জাপানে যাবেন, জাপান থেকে আর বাংলাদেশে ফেরত যাবেন না। এটা আপনাদের চ্যানেলে আগে আমি একটা স্বাক্ষর দিয়ে গেলাম, এটা মিলিয়ে নেবেন। ও বাংলাদেশ থেকে যখনই ও জাপান বা কোথাও যাবে, কেন ওনাদের তো প্রোটোকল আছেন, দেশের প্রাইম মিনিস্টার যদি কোথায় যায় তার আগের থেকে প্রোগ্রাম লিক আউট হয়ে যায়। তো ও ওখানে গেলে আর বাংলাদেশে ফিরবে না, জানে বাংলাদেশে ধরে আমুলীগের লোকরা, যেমন বিএনপির লোকদের, আমুলীগ লোকদের বিএনপিরা, এবং ওই রাজাকারের বাচ্চাদের দিয়ে এই ইউনূস রাজাকারের বাচ্চা, ওই যে হিন্দুদেরকে নিধন করেছেন, অনেক আমুলীগকে মার্ডার করেছেন, এই দীপু দাসকে মেরেছেন, এই যে মানে ওসমান হাজিকে মেরেছেন, আরো অনেকে যাকে মেরেছেন। তারা ওকে জ্যান্ত রাখবে, ওকে কাটবে, মানে কি ঠ্যাং কেটে একদিন করে রেখে দেবে।
পা কেটে একদিন রেখে দিবে, হাত কেটে একদিন রেখে দিবে, তারপর মুন্ডুটা কাটবে, এইভাবে ওকে মারবে না, ও জানে। সেই কারণে ও এখান থেকে বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করছে বহুদিন থেকে, অনেক রকম চেষ্টা করছে। আজকে হচ্ছে না, কি বলবো, আমি বলবো আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমি সেন্ট্রালকে বলবো অবিলম্বে বাংলাদেশকে যেরকম হুঙ্কার দেওয়া হয়েছে সোনালীকে দিয়ে এবং মনোরঞ্জনকে দিয়ে, তারা আজকে নীরবে চুপ কেন? আজকে বাংলাদেশকে তুমি হুঙ্কার দিয়েছো, আজকে হুঙ্কার দেওয়ার কারণে আপনাকে আজকে বাংলাদেশের মানুষদেরকে আরো হিন্দুদেরকে নিধন করার সুযোগ করে দিয়েছেন। আজকে আপনি নীরবে চুপ কেন? আমি বলবো স্বরাষ্ট্র দপ্তরকে বলবো অবিলম্বে বাংলাদেশে অ্যাকশন নিতে হবে। তোমরা যদি ডাবল ইঞ্জিন বলো ভাই, সিঙ্গেল ইঞ্জিন চালিয়ে মানে দেশটাকে চালাও। আজকে মমতা ব্যানার্জিকে বলছে এই পশ্চিমবাংলার যদি ডাবল ইঞ্জিন আসে আমরা ভালোভাবে দেশটা চালাবো। তোমরা ভাই যেখানে ডাবল ইঞ্জিন এনেছো, কিভাবে কি দেশ চালাচ্ছ ভাই? আজকে হিন্দুদেরকে মারছে, তুমি হুঙ্কার দিচ্ছ, তুমি চোখে তুলসী মালা দিয়ে রেখেছো, প্রত্যেকটি নিউজ তোমরা দেখছো। সেন্ট্রালকে আমি মোদীকে এখান থেকে অনুসরণ করতে চাই এবং বিশ্ব হিন্দু পরিষদের যে প্রধান মোহন ভাগবতকে আমি ওনাকে ধিক্কার জানাই। উনি যদি বিশ্ব হিন্দু পরিষদের যদি প্রধান হয়ে থাকে, ইমিডিয়েট বাংলাদেশকে মানে যোগ্য জবাব দিতে হবে, নাহলে সারা বিশ্বের মানুষ দেখছে এটা। আজকে বড় বড় কথা বললে হবে না। বাংলাদেশকে মানে আজকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, হিন্দুদেরকে ওখানে রাখবেন না, তাহলে আমাদের এইখানে মানে কেন মানে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবেন না কেন? মোদী বলছে হিন্দু রাষ্ট্র করবে, কবে করবে? ওই সমস্ত চাওয়ালা ফাওয়ালাতে হবে না। যোগী আদিত্যনাথকে চাই, ওরকম করা লোক যদি হয় তবে সেন্ট্রাল হবে ঠিক। ডাবল ইঞ্জিন বলুক আর সিঙ্গেল ইঞ্জিন বলুক, যাই বলুক, আমি চাইছি সেটা, আমি বলতে চাইছি সেটা। অসংখ্য অসংখ্য অসংখ্য